আমি মোহাম্মদ আসাদুজ্জামান খান, পিতামৃত মোহাম্মদ সুলতান আহমদ খান। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার বাড়ি গোপীনাথপুর, পোস্ট অফিস গোপীনাথপুর, উপজেলা করবা, জেলা ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত। আমি 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে আমি এবং আমার 3 সঙ্গী সহ আমরা তৎকালীন কসবা উপজেলার যিনি ছিলেন এমপি ছিলেন মমতাজ বেগম, তার মাধ্যমে আমরা ভারতের কসবা সীমান্ত দিয়ে আমরা ভারত অতিক্রম করি দেবীপুর, এবং দেবীপুর থেকে আমরা ইয়েতে চলে যাই, তেলিয়াপাড়া যাই। সেখানে ছিলেন মেজর মুশারফ সাহেব, মেজর খালেদ মোশাররফ এবং ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট ইব্রাহিম সাহেব। তার আন্ডারে আমরা তখন ওখানে থাকি, কিছুদিন ট্রেনিং করি। এবং তখন আমরা ছিলাম 3 জন ছাত্র, এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের 13 জন, এবং হবিগঞ্জ বৃন্দাবন কলেজের 21 জন, মোট 37 জনের আমাদের স্টুডেন্ট কোম্পানি প্রথম হয়। সেই স্টুডেন্ট কোম্পানি কমান্ডার হিসেবে আমি তেলিয়াপাড়াতে ট্রেনিং করি, এবং এখানে 20 দিন ট্রেনিং করার পরে ভারতের স্পেশাল ট্রেনিংয়ের জন্য আমি ভারতের অম্পিনগরে আমি ট্রেনিংয়ে চলে যাই। এবং আমার দায়িত্ব আমি সিলেট মেডিকেল কলেজে 4th বর্ষের ছাত্র সাদেক বাইরুকে আমি হ্যান্ডওভার করি। তখন আমি চলে যাই ভারতের অম্পিনগরে। সেখানে 1 মাস আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আমি ট্রেনিং করি, এবং আমি সেখানে ট্রেনিং সমাপ্ত হওয়ার পরে আমি মেলাগড় 2 নম্বর সেক্টরের অধীনে আমি মেজর খালেদ মোশাররফ হোসেনের আন্ডারে আমি চলে আসি, এবং সেখানে মেজর ক্যাপ্টেন হায়দার সাহেবের আন্ডারে আমি কমান্ডোতে কিছুদিন কাজ করি। এরপরে আমাকে সাব সেক্টর মন্তলিতে ক্যাপ্টেন আইনুদ্দিন সাহেবের আন্ডারে আমাকে কাজ করতে হয়। সেখানে আমি গেরিলা অনেক যদি মন্তলিতে আমি অবস্থান করি, এবং সেখানে নতুন যারা বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা ভারতে যেতেন তাদেরকে আমি ট্রেনিং করাতাম। এবং রাত্রে আমি বাংলাদেশের আখাউড়া, গঙ্গাসাগর এবং তদ এলাকায় আমি কমান্ডোতে পাকিস্তানের উপর আক্রমণ করতাম, এবং বিভিন্ন ব্রিজ যেমন সৈয়দাবাদ ব্রিজ এবং উদয় সাহেব ব্রিজ সেগুলো আমরা ভাঙ্গি এবং অতর্কিতে পাকিস্তানিদের উপর আক্রমণ করি। ইতিমধ্যে পরবর্তীতে আমি 9 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমি 9 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমি অংশগ্রহণ করি। তখন সি কোম্পানির 8 প্লাটুনের সেকশন কমান্ডার হিসেবে আমি নিয়োজিত হই। তখন আমি মন্তলিতে কয়েদি যে ছিল যারা পাকিস্তানি এবং যারা আমাদের রাজাকার ধরা হতো তাদেরকে আমরা সেখানে বন্দি করে রাখতাম। সেই বন্দিশালার আমি কয়েদি স্কোয়াডের কমান্ডার হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করি, এবং আমার আন্ডারে এখানে 8 জন সেনা নিয়োজিত ছিল। এবং সেখান থেকে এসে আমরা বাংলাদেশে বিভিন্ন অপারেশন করি, এবং বাংলাদেশ থেকে যে সকল মুক্তিযোদ্ধারা যেত আমরা মন্ত্রীতে ট্রেনিং করতাম, এবং তাদেরকে আমরা বাংলাদেশে প্রেরণ করতাম। পরবর্তীতে আমি 9 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে আমি কসবা দেবীপুর চলে আসি। দেবীপুর এসে কসবা লক্ষ্মীপুর গ্রামে আমরা অবস্থান করি। সেখান থেকে আমি 1971 সালের 21শে নভেম্বর দিনটি ছিল তখন রমজানের ঈদ। সেই রমজানের ঈদে আমরা হিন্নাল নামক স্থানে আমরা নামাজ আদায় করি। তখন উসমানী সাহেব, খালেদ মোশাররফ হোসেন সাহেব এবং হায়দার সাহেব, লেফটেন্যান্ট হুমায়ুন কবির সাহেব এবং আইনুদ্দিন সাহেব আসেন এবং আমাদেরকে বাংলাদেশ আক্রমণ করার দিক নির্দেশনা আমাদেরকে দেন। ওই দিনে আমরা রাত্রে 11টার দিকে লতুয়ামোড়া নামক স্থানে পাকিস্তানের একটা বিরাট ভর ছিল, তারা 1 ব্রিগেড সৈন্য সেখানে বাস করত লতুয়ামোড়া এবং চন্দ্রপুরে। তখন আমরা 21শে নভেম্বর 1971 সালের ঠিক 10টার দিকে আমরা কসবা থেকে যে আমরা চন্দ্রপুর গ্রামে আমরা অবস্থান নেই। চন্দ্রপুর গ্রাম ছিল পাকিস্তানিরা এবং আমাদের পিছন ছিল লতুয়ামোড়া, সেখানে ছিল পাকিস্তানিরা ছিল। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা
লতমুরাতে যে সকল পাকিস্তানিরা আছে তাদেরকে আমরা আক্রমণ করব, তাদেরকে আমরা ধরব এবং আমরা পশ্চিম দিক মুখী হয়ে চন্দ্রপুর গ্রামের দিকে আমরা রাতে 1টা পর্যন্ত আমরা অ্যাসলান করি। সেখানে লেফটেন্যান্ট আজিজের নেতৃত্বে এবং হাবিলদার সেকেন্ড ইন কমান্ড ছিলেন বীর শহীদ আব্দুল হালিম সাহেবের নেতৃত্বে আমরা পাকিস্তানিদের উপর আমরা 3টা ভাগে ভাগ হয়ে, একটা ভাগ আমরা লতমুরাকে পূর্ব দিকে আমরা লতমুরাকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে তারা আমাদেরকে কোনো আক্রমণ না করতে পারে, তাদেরকে আটকানোর জন্য আমরা থাকি। আর একটা আমরা দক্ষিণ পাশে আমরা, যাতে কোনো পাকিস্তানি সৈন্যরা পূর্ব দিকে না যেতে পারে। আর আমরা পশ্চিম দিকে মুখ করে চন্দ্রপুর গ্রামের আমরা পাকিস্তানি সৈন্যদের উপর আমরা ঝাঁপাইয়া পড়ি। ঠিক রাত 1টার সময় আমরা এসালের মধ্যে আল্লাহু আকবার করে যখন লেফটেন্যান্ট আজিজ সাহেবের নেতৃত্বে আমরা ঝাঁপিয়ে পড়ি, তার মধ্যে আমাদের 5-6 মিনিটের মধ্যে আমাদের আজিজ সাহেবের মুখে একটা গুলি আসে। গুলি পরে ওনা মারা যান, শহীদ হন ওখানে। পরবর্তীতে আমরা আরও আগায় যাওয়ার পরে তখন আমাদের নায়ক নুরুল হক বাড়ি সিলেট, উনি মৃত্যুবরণ করেন। আমি ছিলাম সেকশন কমান্ডার, উনি ছিলেন সেকশন কমান্ডার। তখন উনি আমাকে ডেকে বলে, আসাদ, আমি তো আর পারলাম না বাংলাদেশকে রক্ষা করতে, তোমাদের উপরে দায়িত্ব দিলাম, তোমরা সেই বাংলাদেশকে রক্ষা করো। তখন আমি ওনারকে হাতে নিয়ে আমার মুখের সাথে মিলে আমি কাঁদতে থাকি এবং ওনাকে রেখে আমি সামনে এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে আমাদের হালিম সাহেব, হাবিলদার হালিম বীর বিক্রম, ওনা পাকিস্তানের সাথে মুষ্টিযুদ্ধ করতেছে। তখন আমি দেখার পরে আমার কাছে ছিল এলএমজি, যার নাম্বার ছিল 1888। আমি এলএমজি দিয়ে আমি গুলি করে তখন এখানে বেশ কয়েকজনকে আমি নিহত করি এবং কয়েকজনকে আহত করার পরে হালিম সাহেব আসা লুটিয়ে পড়ে বলে, আসাদ, আমি রক্ষা করতে পারলাম না, তো আমার দায়িত্ব তোমরা পালন করবে। তখন আমরা সামনে চলে যাওয়ার পরে তখন আমরা পাকিস্তানের বাঙ্গারের মধ্যে আমরা আশ্রয় নেই। তখন আমরা এই জায়গায় সম্পূর্ণভাবে আমরা পাকিস্তান দখল করি। পরবর্তীতে আমাদেরকে সাহায্য করার জন্য ভারতীয় 3টি রেজিমেন্ট ছিল, বর্ডারে তারা মোতায়েন ছিল। 19 BSF, 18 পাঞ্জাব এবং 10 পাঞ্জাব। কিন্তু তারা পাকিস্তানিরা যখন আমরা যখন পাকিস্তানের উপর আক্রমণ করার পর পাকিস্তানিরা ভারতের উপরে আক্রমণ করার পরে তাদের যে আমাদের জন্য যে রিজার্ভ ছিল 3টি ব্যাটালিয়ান, তারা আর আমাদের কাছে আসতে পারে নাই। তারা জায়গা ছেড়ে তারা ভারতের ভিতরে চলে যায়। পরবর্তীতে পাকিস্তানিরা আমাদের থেকে 2 কিলোমিটার পশ্চিমে যে কসবা যে তারা অবস্থান নেয়। পরবর্তীতে আমরা তাদের ব্যাংকারে অবস্থান করার পরে আমি তখনও ভালো ছিলাম এবং পাকিস্তানের একটা ব্যাংকারে আমি আমার একটা খালের মতো একটা জায়গা ছিল, এই জায়গার মধ্যে আমি ছিলাম এবং আমার সামনে দেখলাম অজস্র পাকিস্তানি মরে আছে এবং আমাদের মুক্তিযুদ্ধ অনেক মরে আছে। তখন আমি এখান থেকে আমার দক্ষিণ দিকে পাকিস্তানের একটা বাংকার ছিল, সেই বাংকারে আমি চলে যাই। চলে যাওয়ার পরে দেখলাম যে আমাদের 2জন বর্তমানে আছে, বীর প্রতীক আবু সালেক এবং মোহাম্মদ হেফজুমিয়া নামে 2জন ওখানে কাতরাচ্ছে। তখন আমি বাংকারে যেয়ে তাদেরকে আমি সান্ত্বনা দিই এবং আমার যে গায়ের গেঞ্জিটা ছিল, আমার গায়ের গেঞ্জিটা আমি সালেকের পেটের মধ্যে বেঁধে আমি রাখি, যাতে তার রক্তক্ষরণ না হয়। এবং হেফজু তার হাতের মধ্যে ছিল, হাতে গুলি পড়ছিল, তার হাতটাকে বেঁধে আমি এখান থেকে সান্ত্বনা দিই। আমি যে অপেক্ষা করে কিছু করার নাই। তো পরবর্তীতে এরকমভাবে থাকার পরে আমি ঠিক 8টার সময়, সকাল 8টার সময় আমি আমার এলএমজিটা 1888 নম্বর যে এলএমজিটা ছিল আমি খালি রেখেছিলাম, সেখানে নেওয়ার পর দেখলাম যে নোয়াখালী নায়ক মুজিবুর রহমান তিনি মরে পড়ে আছেন, শহীদে পড়ে আছেন, হালিম সাহেব পড়ে আছেন। তারপরে আমাদের নেমতাবাদ গ্রামের নেমতাবাদ গ্রামের 2জন আছে, আজিজ এবং তারা পড়ে আছে। তখন আমি ব্যাংকারে আমি মনে করলাম যে আমি তো মুক্তিযুদ্ধ আমি ভালো আছি, কিন্তু আমার বাইরে এরকমভাবে পড়ে আছে, আমি তাদেরকে কাজ করি, তাদেরকে আমি নিয়ে আসি। তখন আমি কি করলাম, 9:30টার দিকে আমি বাংকার থেকে বাইরে হয়ে, পাকিস্তানিদের বাংকার থেকে বের হয়ে আমি ওই দিকে যাই। যাওয়ার পরে আমি
নায়েক মুজিবুর রহমান, তিনি আমাকে ট্রেনিং করিয়েছেন। ওনাকে আমি কাঁধে নিয়ে আমি ব্যাংকের দিকে আসতে চাইলাম যে আমি তাদেরকে এখানে রাখি, রাখার পরে তাদেরকে পরে আমি হয়তো ভারতে নিয়ে যাব। যে আমি যখন নায়েক মুজিব সাহেবকে কাঁধে নিয়ে আমি আসতেছিলাম, ইন দি মিন টাইম পূর্ব থেকে যে লতমরা যে অবস্থান করছিল পাকিস্তানি, এবং ওইদিকে কুটি ছিল এবং উজানিসার ছিল পাকিস্তানিরা, তারা মুহুর্মুহু আর্টিলারি শেল আমাকে করলো এবং থেকে লতমুরা থেকে আমাকে করলো, এলএমজি গুলি করলো। আর্টিলারি এলএমজিতে আমি সম্পূর্ণভাবে আমার থেকে আহত হই। আমি একটা পুরা গন্ধ পেলাম। তখন আমি নিজে উঠতে পারি না যে এটা কী হইল। তখন আমি পায়ের মধ্যে আমার পায়ের মধ্যে আমি হাত দিয়ে এদিকে গর্ত, এদিকে গর্ত, এদিকে গর্ত। তখন আমি অসংখ্য জ্বালাতে গেলাম। তো কোনোরকমভাবে আমি ক্রলিং করে আমি ওই ব্যাংকারে যাই। ব্যাংকারে যে আবু সালেককে বলি, আবু সালেক আমি তো এই অবস্থায় এখানে আছি, পরে রইলাম। তো যাক, সারাদিন এরকম আমি পরে রইলাম। এখানে থাকার পরে ঠিক সন্ধ্যার দিকে, যখন সন্ধ্যা হয়ে গেল 22 তারিখ, 21 তারিখ দিন গত রাত্রে আমাদের এই ঘটনা, সকাল হইল 22 তারিখ। 22 তারিখ রাত্রের বেলা তখন এখানে দেখলাম যে ইন্ডিয়া থেকে আমার N19 পাঞ্জাবের ক্যাপ্টেন সাহেব এবং আরও 5-6 জন লোক তারা আসতেছে। আসার পরে আমি ওই ব্যাংকারের মধ্যে যেটা নিয়ে তখন আমি জ্ঞান আছে, আমি আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত হোল্ড করলাম। হোল্ড করার পরে তো আমাকে ক্যাপ্টেন সাহেব বললেন, আমার নাম বললো না, তখন আমি চিনতে পারলাম, ওনাকে ছাড়লাম। তাই বললাম যে স্যার আপনারা এখন আসলেন, আমাদেরকে আগে আসার কথা ছিল, আমাদের কোনো করলেন, আমাদের অনেক লোক এখানে মারা গেল। তখন ওনারা বললেন যে ঠিক আছে। তখন আস্তে আস্তে রাত হয়ে গেল। তখন ওনারা সবাই আসলো। তখন আমাকে বললো যে কোথায় কোথায় লাশগুলো। তখন আমাদের লাশগুলোর কথা বললাম। তারা নিয়ে সেরা ওখানে চন্দ্রপুর গ্রামে একটা ঘর ছিল, ঘরের মধ্যে সব লাশগুলো নিয়ে একসাথে করার পরে আমি এই যে বাংকারে পরে রইলাম। তখন আমি বললাম যে আমি খুব কষ্ট হচ্ছে, আমি আর পারতেছি না, আমাকে তাড়াতাড়ি করে ভারতের একটা হাসপাতালে আপনারা নিয়ে যান। তখন ভারতের এক ব্যাটালিয়ন সৈন্য এসে পাকিস্তানি যে আমাদের দিকে যে তাক করানো ছিল পূর্ব দিকে এই ব্যাংকারিগুলোর মধ্যে তারা পুরাটা দখল করে নিয়ে তারা পশ্চিম দিকে পাকিস্তানের উপর তারা বন্দুক তাক করে রাখে এবং ব্যাংকার তৈরি করে পাকিস্তান থেকে পশ্চিম দিকে তারা থাকে। তখন আমি বললাম যে হিন্দিতে বললাম যে স্যার हमको ले जाओ, हम इंडिया जाएगा, हम अच्छा से ट्रीटमेंट कराओ, हम तो मर जाएगा। তো আমাকে বললো যে ঠিক আছে, তুম ফেরো লে জায়গা। ঠিক 22 তারিখ রাত্রে 12টার পরে আমি দেখলাম যে আমি হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি আর বলতে পারি না কিছু। তখন দেখলাম যে এখানে কোনো লোক নাই, সবে চলে গেছে। তখন আমি গেলাম এখান থেকে ক্রলিং করে যে আমি একটা বাড়িতে গেলাম। এই বাড়িতে পূর্ব দিকে একটা ঘর, পশ্চিম দিকে একটা বাংকার, দক্ষিণ দিকে একটা ঘর, উত্তর দিকে খালি। তখন আমি কি করলাম, ওই বাংকারটার মধ্যে আমি যে বসলাম। তা আমরা যখন যাই তখন আমরা প্রোগ্রাম ছিল যে আমরা এখান থেকে মার্চ করে আমরা ঢাকা যাব। যতদিন পর্যন্ত আমরা ঢাকা না যাব ততদিন পর্যন্ত আমরা অ্যাডভান্সটা কন্ট্যাক্ট করব, আমরা এখান থেকে ঢাকা চলে যাব। তো আমরা সেই উদ্দেশ্যে আমরা যার মতো আমাদের বন্দুক রাইফেল এবং আমার 2IC ছিল, তার কাছে অনেকগুলি, আমি অনেকগুলি নিলাম। নেওয়ার পরে আমরা তারপরে চিরা এবং আমাদের কমলা এগুলো ইসলাম নিয়ে সেরে তখন ওই বাংকারটার মধ্যে অনেক কমলা চেরা এবং পাকিস্তানিদের অনেক জিনিস আমি পাই। তো আমার বন্ধুরা অনেকে সিগারেট খাওয়ার জন্য পাকিস্তানি যে আমি কি এগুলো খাইস না, আর একটা প্যাকেট পড়েছিল এগুলো নিস না, কারণ এগুলোতে হয়তো আর অন্য কিছু মিক্স করতে পারে। তা যাই হোক, তখন যখন রাত্রে হয়ে গেল 12টা 1টা, পরের দিন সকালে 22 তারিখ সকাল হইল, ঠিক ভোরবেলা একটা বৃদ্ধ আর একটা ছেলে আসলো, আমার দিকে আসলো। আসার পরে আমি আমার এলএমজিটা ছিল, আমার এলএমজিটা ওখানে আমি রেখে আসি, ওখান থেকে আনতে পারি না। আমি 2টা গ্রেনেড, আমার একটা এখানে আমি গুজে রাখি আর একটা এনে গুজে রাখি। আমার উদ্দেশ্য হলো যে আমি যতক্ষণ পর্যন্ত আমি বাঁচি আমি বাঁচবো, আর মরা হলে মরবো, হয়তো কাউকে পাকিস্তানদের আমি মেরে মরবো। তখন আমি গ্রেনেডগুলো রেখে এসে আমি ওই ব্যাংকারের মধ্যে বসে থাকি। আমি আওয়াজ পাইতেছি যে কেউ আসতেছে আমার দিকে। তখন দেখলাম যে একটা বৃদ্ধ লোক আসলো, একটা ছেলে এতটুকু একটা ছেলেকে নিয়ে আসলো, আসলো। তখন আমি তাদেরকে বললাম, হিন্দি ভাষা বললাম, এই বুড্ডা ইদারাও কিদার সায়া। তো সে আমাকে বলতেছে, বাবা কী বলে, আমি তো কিছু বাবা বুঝি না। হ্যাঁ বলে, তখন দেখলাম যে সে বাংলা কথা বলে। তখন আমি অবশ্য আমার গ্রামটা তার উত্তরেই আমার যে গ্রামটা, কিন্তু কোনো সময় আমরা বর্ডারে এই গ্রামে আমরা কোনো সময় আসি নাই। না আসার পরে আমি বুড়োকে ডেকে আনলাম যে দাঁড়াও,
তাই আইসে আসার পরে আমাকে বললো আপনার তোমার নাম এসে আমি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চন্দ্রপুর। তো এখানে আসছে কেন বাবা ওইদিকে পাকিস্তানিরা সবাই জড়ো হয়েছে, জড়ো হয়ে আমাকে পাঠাইছে, আপনি কি মুক্তিবাহিনী? আমি মুক্তিবাহিনী আমাদের দেখার জন্য। তো দেখার জন্য আসছে। তারপর আমার বিশ্বাস হয় না হওয়ার পরে আমি বুড়াকে বললাম তোমার এদিকে কী হয়? আমার ছেলের ঘরের নাতি, আমি তোমার নাতিটাকে আমাকে এদিকে দাও। তো নাতিটা দিলে পরে আমি নাতিকে ধরে, কারণ বুড়াকে আমার বিশ্বাস হচ্ছিল না। আমি কী করলাম ব্যাংকারের মধ্যে ছেলেটাকে বললাম, আমি বললাম বুড়া শোনো, তুমি যদি আমার সাথে বেমানি করো তাহলে আমি তো মরবই, আমি তোমার নাতিকেও মেরে ফেলবো। হ্যাঁ, এই বলে আমি কী করলাম, আমার প্রচণ্ড পানির পিপাসা লাগলো। তখন আমি ছেলেটাকে ভিতরে বললাম, আর ছেলেটা কাঁদতেছিল। তো ছেলেটাকে বললাম বাবা তুমি কেঁদো না, আমি তোমাকে মারবো না বা কিছু করবো না। তখন আমার কমলা ছিল পরা চিরা ছিল, আমি ছেলেটাকে বাঙ্কার ভিতরে কমলা চিরা দিলাম। তখন এই বৃদ্ধ আমাকে জিজ্ঞেস করলো বাবা আপনার বাড়ি কোন জায়গায়? তাই আমি বললাম যে আমার বাড়ি তো গোপীনাথপুর। গোপীনাথপুর বাড়ি আপনার? আমি কে জি। তো আপনার বাবার নাম কি? তখন বাবার নাম দাদার নাম। তখন এরা চিনলো, চিনার পরে সে আমাকে সাহায্য করতে প্রস্তুত হলো। বাবা আমি চিনি, আমরা বাবাকে চিনি, আমার দাদাকে চিনি, আমরা ওই এলাকার ভালো মানুষ, আমি চিনি। তাই আমি বললাম বাবা আমি তো এই এলাকায় কোনো সময় আসেন চিনি নাই, এখন যুদ্ধ করতে আসে, আমি তো আহত হয়েছি, চড়তে পারি। তুমি কাজ করো না বাবা, আমাকে একটু পানি খাও। তখন পূর্ব দিকে যে পুকুরটা ছিল, পুকুরটার পিছনেই একটা পুকুর আছে, আর ঘর আছে, ঘরটার পিছনে একটা পুকুর। তখন এখানে একটা বড় একটা লম্বা দড়ি ছিল। তখন আমি কী করলাম, বুড়ার পায়ের মধ্যে লম্বা দড়িটা বেঁধে আর এক মাথায় আমি ধরে ব্যাংকারের মধ্যে রাখলাম। আর বুড়ারে একটা পাতিল পরা ছিল, পাতিলটার মধ্যে হয়তো মাঠটার বা অন্য কোনো কিছু ছিল রাখতো। তখন পাতিলটাতে বললাম যে বাবা তুমি আমার হাতে পানি এনে দাও। আর আমি দড়িটা দিয়ে কতক্ষণ পরে টানি, দেখলাম যে না বুড়া যায় নাই, যায় এসে ওখান থেকে পানি আনলো, পানি আইনে সে তারপর আমাকে দিল, আমি পানিটা খাইলাম। বুড়া বলে বাবা এত পানি খাইেন না আপনি, কারণ আপনি আহত হয়েছেন তো আপনার অসুবিধা, আপনি কম পানি খান। তখন বুড়া বলে এবারে সন্ধ্যা ঘনিয়ে আসলো, 22 তারিখ সন্ধ্যা হয়ে গেল, 22 তারিখে দিনগত রাত সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হসে বুড়া বললাম যে বাবা তুমি আমার কাজ করো, আমি তো চিনি না এখানে পূর্ব দিকে ভারত, আমাকে দক্ষিণ দিকটা ভারত দেবীপুর, আমাকে একটু দেবীপুর তুমি নিয়ে যাও। ও বাবা আমি কেমনে নিব? আমি তুমি যে হোক নিয়ে যাও। তখন আমি কি করলাম, বুড়া রাজি হইলো। আমি বললাম বুড়া তুমি তো আমাকে বেমানি করবা না? কোনো বাবা আমি বেমানি করবো না। তখন আমি বুড়াকে ধরলাম, ধরে সে নিতেছিলাম, তো আমার এই পা পুরা আমি ধরতে পারি না, হাঁটতে পারি না। আর বুড়া আমাকে বাঁ হাতে ডান হাতে বা হাত দিয়ে বুড়া আমাকে ধরলো। আমি কতটুকু যাওয়ার পরে আমি আর সেন্সারে পড়ে গেলাম, কিছু বলতে পারি না। তো রাত প্রায় 2:30 বাজে। তখন আমি আওয়াজ পেলাম যে ঝিরঝির করে পোকা ডাকতেছে এমন সময়। তখন আমি এদিকে চাইলাম, চাওয়ার পর একটু হুশ আসলো, সেখানে বুড়োও নাই ছেলেও নাই, না থাকার পরে তখন আমার একটু ভয় লাগলো যে আমি কী করি। তখন 2টা গ্র্যান্ড আমার ছিল, গ্র্যান্ডটাকে আমি দেখলাম আছে কি না, আছে। তো এরপরে আমি আস্তে করে দেখলাম যে একটা ব্যাংকার সামনে, এই ব্যাংকারে গেলাম, ব্যাংকারে গিয়ে দেখলাম যে ইন্ডিয়ান আর্মি আছে। তা আমি বললাম যে আপনারা কি ইন্ডিয়ান আর্মি? তা আমি বললাম যে ভাই আমি তো যুদ্ধ হয়ে আমি আহত হয়ে গেছি, আমার কেন আপনারা ইন্ডিয়ান নেন না? নেব করে ठहरो तुमको ले जाएगा, थोड़ा बाद में ले जाएगा। তখন এরপরে পাকিস্তানিরা হরদম সে আমাদের এই জায়গাতে আবার কাউন্টার অ্যাটাক করার জন্য প্রস্তুতি দিল এবং শেলিংটা শুরু করলো। তখন এরা কী করলো, চলে গেলো এখান থেকে। চলে গেল পরে আমি আর নিব করে আমি আর যাই কী করলাম, বাঙ্কারটার ভিতরে আমি রাস্তার মধ্যে আমি শুইলাম। তো পাকিস্তানের ইন্ডিয়ানরা কী করে, এই বাঙ্কারের মধ্যে দৌড়ে আসে, যখন বোম্বিং হয় আবার যায়, সে বোম্বিং শেষে আবার ওরা যায় সে আবার ব্যাংকার খুঁজে, ওখানে খুঁজে আবার যখন বোম্বিংয়ের আওয়াজ হয় তখন আসে। তখন আমাকে পারতে আমার উপর পায়রা ভিতরে যেতেছে। তাই বললাম যে আমি তো মরে যাবো এখানে, আর যেভাবে পারতেছে, আর এটা হিন্দু, এরা তো আমাদের কোনো চিন্তা ভাবনা করে না। তখন আমি গেলাম আস্তে আস্তে এখান থেকে উঠে পূর্ব দিকে আমি গেলাম। যাওয়ার পর দেখলাম আমার হাতের মধ্যে কেমন যে পানি লাগতেছে, পানির মতো, হ্যাঁ পানির মতো লাগতেছে, চাই আবার আটা। আমি শুকলাম, এটা রক্তের গন্ধ। তখন আমি কী করলাম, আস্তে করে ঘরটার ভিতরে চাইলাম, যাই দেখি যে এখানে ঘরের মধ্যে অনেকগুলো লাশ একসাথে করছে। তখন আমি লাশগুলোরে আমি অনুমানে আমি সন্ধ্যা রাত তো প্রায় 3টা 3:30 বাজে। তখন আমি বললাম যে লাশের লোকে শুয়ে থাকে। আবার হঠাৎ করে মনে রাখি লাশের লোকে তো শয়তান থাকে, আমি এই কথা শুনছিলাম, আবার আমি মরে যাই। হঠাৎ সে বুম্বিং হইতেছে, আমি লাশ দুটো শুয়ে আছি। তখন আমি লাশ ধরার পরে লাশের মুখটা আমি চিনতে চেষ্টা করলাম যে কারা এটা। প্রথম হাত দেওয়ার পরে যে মুখের মধ্যে পড়লো, এটা হালিম উস্তাদ, হাবিলদার আব্দুল হালিম বীর বিক্রম,
হ্যাঁ, তার মুখ, কারণ তার খুব পাকিস্তানের বলে বক্সিং খেলতো এবং তার খুব বড় বড় মুখ ছিল এবং তার দাড়ি ছিল। তখন আমি মনে করলাম যে হালিম উস্তাদ এখানে রাখছে। তারপর আরও অনেকজন দরবার সাজানো আমি আস্তে আস্তে দেখলাম। দেখার পরে আমি আর হঠাৎ করে কোনো কিছু বলতে পারি না। তখন বোধহয় 4টা, 4:30 বাজে। 4:30 বাজার পরে হঠাৎ করে দেখলাম যে এখানে পায়ের আওয়াজ শোনা যেতেছে। হ্যাঁ, আর আমি এইরকম একটা ভাবে আমি ক্যাগলাইতেছি, আমার মনের বাইরে এটা ক্যাগলাইতেছি, কিন্তু আমি বুঝি না। হ্যাঁ, তখন আমি হঠাৎ করেছিলাম যে কানটা আমি মাটিতে নিচে নামালাম। নামানোর পরে দেখলাম যে এখানে কেউ আসতেছে, এমন একটা আওয়াজ শোনা যেতেছে। তখন আমার মনে হলো যে পাকিস্তানিরা কি আবার কাউন্টার অ্যাটাক করে কি না, এই বুড়া যায় যে বলছে মুক্তিযোদ্ধারা না এখানে, এসেই মরারা পড়ে আছে। তখন আমার সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে আমার কাছে আইসা হঠাৎ করে আমাকে হোল্ড বললো। হোল্ড বলার পরে 2বার বললো হোল্ড। বলার পরে আমি বললাম, আপনি কি হাসিম ভাই? হোল্ড। হাসেম, আমি কি হাসিম ভাই নাকি? তা হাসিম ভাই মানে তারপরে 14 গ্রাম হাসিম। সে আমাকে এমজি ট্রেনিং করাইতো। আমি মন্ত্রলীতে তার কাছে এমজি ট্রেনিং করছি। তখন বলে, কে আসাদ? আমি কে? হ্যাঁ হাসিম ভাই, আমি আসাদ। এরপর আরেকজন ছিল নবীন নগর বাড়ি, সে বিডিআরে ছিল হাবিলদার। এই মুহূর্তে আমার তার নামটা মনে পড়তেছে না। ইদ্রিস। হ্যাঁ ইদ্রিস ভাই। আমি কি ইদ্রিস ভাই? হ্যাঁ ইদ্রিস ভাই। কি? আমি বললাম যে তোমরা আসলো, ওনারা আসছে আমাকে ধরলো। ধরে এসে বললাম, ভাই আমাকে কোন রকম নিয়ে ইন্ডিয়া পৌঁছান, আমি আর পারতেছি না, অসহ্য হইতেছি গা। হ্যাঁ, কত আমাদের লোকটুকু। আমি বললাম, আমি তো ওই দিকে আহত হয়েছি, ওখানে অনেক মজিব উস্তাদ পড়ে আছে, হালিম উস্তাদ পড়ে আছে, তারপরে এখানে কি যে বলে এই আরও নেমতার মধ্যে আরও 4-5 জন, মনকার সাইডে আরও অনেকজন আছে। এরা অনেকে পড়ে আছে, যাদের নাম আমার এখন মনে পড়তেছে না। জমিদার তারপরে এরা পড়ে আছে অনেকে লাশ, এখানে আনতে পারতেছি না। আমি তো চাইছিলাম আনার জন্য, কিন্তু আনতে পারি না। এরপর কিন্তু ঠিক আছে। এরপর আমি করলাম যে কাজ করেন, এখানে পাঞ্জাবিরা আসছে এখানে। তা আমি করলাম, কাজ করেন, আমার মুখটাকে জোর করে আপনারা বাঁধেন, বাইদা সাইডা, যাতে আমি চিৎকার না দিতে পারি। তখন কি করলো, আমার মুখটা বাঁধলো ভালো করে। বাঁধার পরে হাসেম ভাই কাঁধে নিল, আর ক্রলিং করে ইদ্রিস ভাই যাওয়ার পরে আস্তে করে শীষ দিলে পরে দৌড়ে নিয়ে ওখানে আমার কাছে আবার দিল। আবার কি করলো, ইদ্রিস ভাই কাঁধে নিল, হাসেম ভাই ক্রলিং করে যায় এসে আবার শীষ দিল। যাওয়ার পর এইভাবে কানি 2-3 কানি ক্ষেত আমাকে নিল। নেওয়ার পর হঠাৎ করে দেখলো যে পাকিস্তানিরা চলে আসতেছে মাঝে দেয়া। আসার পরে আমাকে ফালাই দিল, দিয়ে এসেরা ক্ষেতের মধ্যে এরা চাপে ধরলাম। দেখলাম যে পাকিস্তানিরা আমার পাশ দিয়ে দুজনের মাঝে দেয়া পাকিস্তানিরা যাইতেছে এদের ইয়াতে, আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় যেতেছে। তো চুপ করে বসে রইলাম। আমি বললাম যে আমার মুখটাকে ভালো করে চাপটা ধরতে, আমার যে কোনো কণ্ঠ না আসে। হ্যাঁ, না ধরে ফেলে আমি দেখতেছি যে পাকিস্তানিরা ক্ষেতের আইলে যেতেছে, আমরা ক্ষেতের মধ্যে, নাইলা ক্ষেতের মধ্যে আমরা শুয়ে আছি। হ্যাঁ, তখন এরপর চলে যাওয়ার পরে লয়ে গেল সামনে। যাওয়ার পরে লেফটেন্যান্ট হারুনুর রশিদ, যিনি নাকি বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল হারুন সাহেব, তখন ছিলেন ওনার 2nd লেফটেন্যান্ট ছিলেন। আমি দেখলাম ওখানে একটা জিপ নিয়ে হারুন সাহেব দাঁড়িয়ে আছে বর্ডারে। তো বললো, কে? তখন হাসিম ভাই বললো যে আসাদ। হ্যাঁ, তো তুলো তাতে করে। তখন আমাকে নিয়ে এসে গাড়িতে উঠে জিরা নিয়ে আমাকে হাসপাতালে নিয়ে এসে আমাকে করলো, রাখলো। তো জিরা নিয়ে থাকার পরে এরপরে আমাকে এখান থেকে আমার ভাই বিকালে আইনউদ্দিন সাহেবের এখানে গেল। যাওয়ার পরে উনি সে একটা পাসপোর্ট দিল, একটা দিল যাওয়ার জন্য একটা অনুমতিপত্র দিল। সেই অনুমতিপত্রটা এখনও আমার কাছে আছে, আমি সচেতনে রেখে দিছি। তখন ওরা জিরানি হাসপাতালে গেল, যে এসে আমাকে দেখলো আমি অচেতন অবস্থায়, আমি তেমন কিছু বলতে পারি না। তো আমার ভাই যে আসছে, মেজু ভাই সাফায়েত আহমেদ খান, আমি বলতে পারি। তো জিরানি থাকার পরে এর পরের দিনে আমাকে এখান থেকে নিয়ে গেলো গুয়াহাটি হাসপাতালে নিয়ে নিল। গুয়াহাটি হাসপাতাল থেকে আমাকে এখানে রাখার পরে তখন গুয়াহাটি হাসপাতালে থাকাকালীন সময় তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের দেখার জন্য আসছিল। তখন আমার বোধহয় 2 মাস বোধহয় আমি ওখানে ছিলাম। থাকার পরে তখন আমি 3 তলাতে ছিলাম হাসপাতালে। এখানে পাকিস্তান আর্মি ছিল, ভারতীয় আর্মি ছিল, আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ ছিলাম। তার মধ্যে আমি সবচেয়ে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা। তো আমাকে দেখলাম যে এরা সবাই সাজাতে গুজাইতেছিল, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলো। আমি বললাম, কি ব্যাপার কি, আমাকে একই আকার রাখে। তো আমাকে বললো, हमारा প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আয়েগা, তুমকো দেখেগা। ইন্দিরা গান্ধী, তখন ইন্দিরা গান্ধী গুয়াহাটি হাসপাতালের হেলিকপ্টার দিয়ে নামার পর 3 তলা থেকে আবার এখানে আসলো। আইসা আমাকে জিজ্ঞেস করলো, প্রথম বললো
तुम्हारा नाम क्या है? तो আমি বললাম যে আমার নাম আসাদুজ্জামান খান। কাম কুছ কুছ বাংলা বলতা है। ইন্দিরা গান্ধী বললো আমি তো বলতে তুমি আমি আমি তো বললাম যে আমি ক্লাস 10-এ পড়তা থা। হ্যাঁ, তো ইস টাইম পর্যন্ত আর তো বললো আমাকে যে আমাদের দেশে তোমাদেরকে ভালোভাবে সেবা শুশ্রূষা করতেছে। তো আমি বললাম জি করতেছে। হ্যাঁ, তো কেসা লাগা? আমি বহুত আচ্ছা লাগা। হ্যাঁ, তো তোমাদের কোনো সমস্যা আছে? আমি বললাম যে কোনো সমস্যা নাই। বলতেছে তোমার বাড়ি কোথায়? তখন আমি বললাম যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আমার বাড়ি। তোমার ক ভাই ক বোন আমার পরিচিতি নিল, সব কিছু বললো। আমি বললাম আমার বাবা নাই, আমার মা আছে, আর কেউ নাই। আমার 4 ভাই, 1 ভাই বড় ভাই পাকিস্তানে আর্মি বন্দি আছে, পেশোয়ারে আর্মি চাকরি করতো, আর 1 ভাই চাকরি করে, 1 ভাই ব্যবসা করে, আর আমি সবার ছোট। হ্যাঁ, তো ঠিক আছে তোমারা মুল্লুক মে হামারা আর্মি জায়গা, কুমিল্লা মে জায়গা। হ্যাঁ, তারপরে সে আমার সাথে প্রায় আধা ঘন্টার মধ্যে হিন্দি, বাংলা, ইংরেজি অনেক ধরনের কথা বললো। তখন তাদের যে মন্ত্রিসভার অনেকেই ছিল এখানে, তাই অনেক ফটোশুটো শ্যুট করলো। করার পরে আমাকে 75টা আইটেমের একটা ব্রিফ কেস দিল। আমরা যারা ওখানে মুক্তিযোদ্ধা ছিলাম গুয়াহাটি হাসপাতালে তখন প্রত্যেককে, তার মধ্যে ছিল 75 টাকা ছিল ইন্ডিয়ান টাকা, তারপরে একটা পাঞ্জাবি ছিল, একটা পায়জামা ছিল, একটা ধুতি ছিল, একটা ব্রাশ ছিল, একটা প্যাড ছিল, একটা কম্বল ছিল ছোটো, অর্থাৎ এইরকম 75টা আইটেমের আমার দিল। দেওয়ার উনি আমার সাথে প্রায় আনুমানিক আমার সাথে 40 মিনিটের মতো আমার সাথে শুধু কথা বললো ইন্দিরা গান্ধী। কথা বলার পরে উনি এখান থেকে আবার চলে গেল 5 তলায়, যে আবার হেলিকপ্টার চলে গেল। এরপরে এখান থেকে আমাকে নিয়ে গেল লখনউ হাসপাতালে গেলাম। লখনউ হাসপাতালে ওখানে আবার কিছুদিন রইলাম। তারপরে এরপর ওখান থেকে আমাকে নিল আবার কলকাতা ব্যারাকপুর হাসপাতালে, আর্মি হাসপাতালে। আমি ব্যারাকপুর হাসপাতালে ছিলাম। ব্যারাকপুর হাসপাতালে থাকার পরে এখানে আমরা ছিলাম 40 জনের মতো মুক্তিযোদ্ধা ছিলাম এখানে। তো এখানের মধ্যে আবার মুক্তিযোদ্ধা 40 জন মুক্তিযোদ্ধার মধ্যে আমাকে কমান্ডার বানানো হয়, মুক্তিযোদ্ধাদের কমান্ডার। তার মধ্যে আমরা রয়্যাল বেঙ্গলের ছিলাম, অর্থাৎ চিটাগাং, ঢাকা, নোয়াখালীতে এইগুলো, আর নর্থ বেঙ্গলের ছিল অনেক। এখানে আমরা 3 থেকে 4 মাস আমরা এখানে করলাম, হাসপাতালে ছিলাম। তখন এখানে তৎকালীন একজন আমাদের মন্ত্রী ছিল, কুরবান আলী নামে একজন মন্ত্রী, ওনা গেছিল আমাদের দেখার জন্য। তো যাওয়ার জন্য তখন ওনা যাওয়ার পরে আমরা ওখানে হাসপাতালে ওনা আমাদেরকে 75 বঙ্গবন্ধু আমাদেরকে অনেক টাকা দেওয়ার জন্য পাচ্ছে, ওনা আমাদেরকে বাংলাদেশি 75 টাকা দিল। দেওয়ার পর সবাই আমার কাছে রিপোর্ট করলো আমরা থাকি ইন্ডিয়ায়, ওনার সে কুরবান আলী পাটমন্ত্রী বুদ্ধ ছিল আমার মনে হয় তখন বাংলাদেশে। তো উনি আমরা থাকি ইন্ডিয়াতে, উনি আসলো এখানে আমাদেরকে দেখার জন্য, উনি আমাকে দিল বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা আমরা ইন্ডিয়া কী করে খরচ করব। তখন আমরা সবাই কী করলাম, এই টাকাটা দিয়ে দিলাম যে তোমার টাকা আমরা নেব না। তখন শেখ সাহেব আসলেন, আসার পরে শেখ সাহেব ওই হাসপাতালে গেলেন, আমাদের দেখলেন, লোক পাঠাইলেন, আমাদেরকে দেখলেন। যাই দেখার পরে আমি 1972 সালের 29শে জুলাই আমরা 45 জন না, তখন আমরা 37 জন আমরা ইয়েতে আসলাম। আমাদের এম্বাসি কলকাতা, যে আমাদের এম্বাসি ছিল, সেই এম্বাসিতে এলাম। মোটামুটি কাজ দিয়ে আমি চলতে পারি, করতে পারি। আর তখন এখানে আসলাম। এখানে আসার পরে তখন আমাদেরকে 1972 সালের 29শে জুলাই 5টার ফ্লাইটে আমাদেরকে ঢাকা পাঠালো। আমরা যারা নাকি রয়্যাল বেঙ্গল, ঢাকার, চিটাগাংয়ের, নোয়াখালী, ফেনী এগুলার ছিলাম, আমাদেরকে পাঠালো প্লেনে ঢাকায়। আর যারা নাকি যশোর, রাজশাহী, খুলনা এসব এলাকার ছিলেন, সাতক্ষীরা, তাদেরকে ওই সাতক্ষীরা দিয়ে পাঠালো, বাংলাদেশে পাঠানোর পরে তখন আমরা আসলাম। আসার পরে তখন আমাদের মগবাজার একটা আমাদের মুক্তিযুদ্ধ পুনর্বাসন কেন্দ্র ছিল, এখানে নিল। এখান থেকে পরে গাড়িতে আমাদেরকে একদিন রাখার পরে ঢাকা 22 নম্বর ঢাকা মেডিকেল কলেজে একটা ওয়ার্ড ছিল, 22 নম্বর মুক্তিযুদ্ধ ওয়ার্ড। সেই 22 নম্বর মুক্তিযুদ্ধ ওয়ার্ডে আমাদেরকে রাখলো। এখানে ছিলাম। থাকার পরে তখন 15 দিন পরে তখন আমাদেরকে বললো, যারা আর্মির সাথে ইনক্লুড হয়েছিল, তোমরা যার ব্যাটালিয়ন আছে তোমরা এখানে চলে যাবা, আর যারা নাকি কে ফোর্স ছিল তারা এখানে থেকে যাবা। তখন আমাকে বললো তুমি কোন বেঙ্গল ছিলে? আমি বললাম যে আমি চার্জিং 9-এ ছিলাম। তখন আমাকে বলতো 9 বেঙ্গল যশোর ক্যান্টনমেন্টে আছে, যশোর ক্যান্টনমেন্ট 9 বেঙ্গল শান্তলায় আছে।
তখন আমি এখানে বলার পরে তখন এখানে আমাকে ইয়ে করলো। তখন আমি যশোর যাওয়ার জন্য রেডি হলাম। তখন আমার এক ভাই ছিল ওয়াহিদুর রহমান চৌধুরী। হ্যাঁ, তো ওয়াহিদুর রহমান চৌধুরীর ভাইয়ের সাথে আমি দেখা করতে গেলাম। ওনা ইয়াতে তেজগাঁও থাকতেন, ওনা ইয়াতে গেলাম। যাওয়ার পর বলে আরে আমার তো ভাগিনে আছে, সে তো ইয়াতে আছে যশোরের ব্রিগেড কমান্ডার। কে? তো লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর সাহেব। আমি কি মঞ্জুর সাহেব? তখন ওনা আমাকে একটা চিঠি লিখে দিল। হ্যাঁ, তখন আমি কী করলাম, তোর সোহাগ পরিবহন নামে একটা পরিবহন ছিল, 55 টাকা ভাড়া ছিল, একবেলার নাস্তা দিত। তখন আমি 7টায় ঢাকা থেকে উঠলাম, যে এসে 3টা যে শান্তলা আমাদের ব্রিগেড কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর সাহেব, ওনার বাসায় আমি গেলাম। সরাসরি গেছি, মঞ্জুর সাহেব ছিলেন না। তখন আমি চিঠিটা দিলাম যে আমার বাড়িতে গোপীনাথপুর, হ্যাঁ এখানে। তখন বলল যে আমরা কি হয় আমি আমার ফুফাতো ওহিদুর রহমান, অর্থাৎ মঞ্জুর সাহেবের মামার বাড়ি হলো আমাদের গোপীনাথপুর গ্রামে। আমার ফুফাতো বোন ছিলেন মঞ্জুর সাহেবের মা। হ্যাঁ, তখন মঞ্জুর সাহেব ওয়াইফে ফোন করলো। মঞ্জুর সাহেব আসলো, আসার পরে আমাকে পরিচয় বলো আমার বাড়ি এসে। তখন আমি বললাম এই পরিচয় দিলাম। দেওয়ার পর তখন আমার 9 রেজিমেন্টের সালেক, মেজর সালেক ছিলেন আমাদের সিও, লেফটেন্যান্ট কর্নেল সালেক। তো সালেককে ফোন করলো, সালেক তুমি একটা গাড়ি পাঠাও, তোমাদের বেঙ্গলের একজন লোক আসছে। হ্যাঁ, তখন গাড়ি পাঠালো আমাকে নিয়ে গেল, পরিচয় দিল যে আমার কিন্তু আত্মীয়। হ্যাঁ, তখন আমি গেছি পরে। তখন আমাদেরকে আরও যারা যুদ্ধ হতে ছিল তারা সবাই চলে আসে। এখানের মধ্যে বীর বিক্রম দেলোয়ার হোসেন ছিল আমার সাথে, সে আহত হয়েছে, তার ডান হাতটা নাই। আবু সালেক বীর প্রতীক, সে তার পেটের মধ্যে হয়েছিল সে, এবং আব্দুল হক নামে ছিল, সে করবা যুদ্ধে আহত ছিল, যেটা থেকে আমরা কাউন্টার অ্যাটাকের জন্য গেছিলাম। এর আগে আমি আর বেশ কয়েকটা যুদ্ধ করছি করবাতে। ওই আব্দুল হক বীর বিক্রম বাড়ির সিলেট, সে ছিল। তখন এখানে থাকার পরে এখানে আমি থাকার পরে এখান থেকে তখন বেশ কিছুদিন পরে জেনারেল একজন লোক গেলেন, সেনাপতি জিয়াউর রহমান সাহেব গেলেন। যে তখন আমি বাড়িতে এসে পরীক্ষা দিলাম, মেট্রিক পড়ে দিলাম কসবা ক্লাস নিয়ে এসে মেট্রিক পরীক্ষা দিয়ে আমি আবার চলে গেলাম। যাওয়ার পরে জিয়াউর রহমান সাহেবের সেনাপতি তখন গেলেন আমাদের ব্যাটালিয়নে। যাওয়ার পর বলে আমি বললাম তোমার নাম? আমি বললাম আমার নাম আসাদুজ্জামান খান, হ্যাঁ আমার বাড়ি এই জায়গায়। তো আমি বললাম স্যার আমি লেখাপড়া করবো। তো তখন লেফটেন্যান্ট ছিল একজন খালেদ নামে, যে পরবর্তীতে এরশাদ সাহেবের পিএ ছিল মেজর খালেদ। সে খালেদকে বলছিল তুমি তাকে টেক কেয়ার করবা, তার লেখাপড়া করবে। তখন আমি দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমি ইন্টারভিউতে ভর্তি হলাম। তখন আমাকে মাঝে মাঝে গাইড করতো, জিয়াউর রহমান সাহেব বলে যাওয়ার পরে তো নিয়ে করলো। হ্যাঁ, এরপর আমি আবার এখান থেকে ইন্টারভিউ পাস করলাম। পাস করার পর আমি মাইকেল মধুসূদন কমিউনিটি কলেজে আবার অনার্স ভর্তি হলাম পলিটিক্যাল সায়েন্সে। ভর্তি হওয়ার পরে তখন আমি মাঝে মাঝে আমি আবার ওই বাংলা আর্মিদের যে ক্লাস এখানে বাংলা ক্লাস নিতাম। হ্যাঁ, এসে করলাম। তখন এখান থেকে এরপরে আমাকে আবার পোস্টিং করে দিল ইয়েতে যশোরে পোস্টিং করে, আমাকে বগুড়াতে দিয়ে দিল। 9 বেঙ্গল থেকে আমাকে 33 বেঙ্গলে পোস্টিং করে দিল। 33 বেঙ্গলে দেওয়ার পরে তখন আইনুদ্দিন সাহেব, তখন আইনুদ্দিন সাহেব ফোন করলাম যে স্যার আমাকে 33 বেঙ্গল ফোন করেছে, আমি তো পরীক্ষা দিব ওখানে যশোর। তখন আইনুদ্দিন সাহেব ছিলেন রেকর্ড কমান্ডিং অফিসার ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল। তো আইনুদ্দিন সাহেব আবার আমাকে অর্ডার করে আবার যশোর ক্যান্টনমেন্ট দিয়ে দিলেন। দেওয়ার পরে এখান থেকে আমি হওয়ার পরে পরবর্তীতে আবার আমাকে 34 বেঙ্গলে পোস্টিং করে দিল। 34 বেঙ্গলে পোস্টিং করে দেওয়ার পরে তখন আমি যশোর রিয়ারে ছিলাম। রিয়ারে থাকার পরে তো সুবেদার মসজিদ তাহের সাহেব বাড়ি ফরিদপুর, ওনাকে বললাম আমাদের ব্যাটালিয়ান তখন ওই হিলটেক্স। তখন হিলটেক্সের বলতে গেলে অল ইন অল ছিল জেনারেল মঞ্জুর সাহেব, মেজর জেনারেল মঞ্জুর সাহেব। ওনাকে হিলটেক্সের ওনাকে কমান্ডার হিসাবে দেওয়া হয়েছিল। ওনার যা ইচ্ছা তাই করতে পারতেন না, এমন দায়িত্ব দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন ওখানে। দেওয়ার পরে মঞ্জুর সাহেব ওখানে ছিলেন। তখন আমি বললাম যে তাহের সাহেবকে বললাম সৈয়দ মুস্তাফ স্যার আমি কাজ করব, আমি একটু হিলে যাব, আমি হিলে দেখার আমার ইচ্ছা। তখন ঠিক আছে। তখন ওনার আমার একটা পাশ লিখে দিলাম, আমি হিলে গেলাম। যে এসে মঞ্জুর সাহেব বাসায় আমি চলে গেলাম। যে এসে মঞ্জুর সাহেব বাসায় গেলাম যে আমি মামা, তখন মঞ্জুর সাহেব মেজর জেনারেল মঞ্জুর সাহেব জিওসি, তখন বাসায় গেলাম। যে খাওয়া দাওয়া খাইলাম, এসে গেলাম মামা আমি চাকরি করবো না, হ্যাঁ আমি মোটামুটি এখন সুস্থ, আমি চাকরি করবো না। তখন মঞ্জুর সাহেব তখন আমাদের সিও ছিল লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, খাগড়া ছিল, আর আমার কোম্পানি ছিল ঘুইমারাতে ছিল, আমি সি কোম্পানি ছিল। তখন আমি মঞ্জুর সাহেবকে বললাম, বলার পর মঞ্জুর সাহেব দেলোয়ার সাহেবকে ফোন করলো। ফোন করার পরে
একজন হিন্দু বাবু ছিল, আমি ওখানে বাবুর কাজ করতাম, মানে ক্লার্কিক্যাল জব আমি মাঝে মাঝে করতাম, বসতাম। হিন্দু বাবু ছিল, বাবু আসলো, আইসে তখন আমাকে আমাকে থেকে চাকরি থেকে আমাকে লাল বই দেওয়া করলো। তখন আমি ওখান থেকে চলে আসলাম, আমাকে 400 টাকা দিয়ে দিল, দিয়ে আমি চলে আসলাম এখান থেকে। আইসা আমি 1980 সালে 79 সালের আমি 8 বছর 6 মাস 14 দিন আর্মিতে চাকরি করার পরে আমি চাকরি ছেড়ে মঞ্জুর সাহেবের মাধ্যমে আমি চিটাগাং ক্যান্টনমেন্ট থেকে চাকরি ছেড়ে চলে আসি। এবং এসে আমি 80-তে আমি সোনালী ব্যাংকে আমি চাকরি করি এবং সোনালী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে 2018 সালে আমি পেনশনে অবসর আসি। যুদ্ধক্ষেত্রের আপনার এমন কোনো স্মৃতি মনে আছে খুব কষ্টের, বা এখনও মনে উঠলে আপনাকে মানে কান্না পায়? হ্যাঁ, এমন কষ্ট আমার মনে আছে, যখন নাকি আমি ওখানে আমি যখন আহত হইলাম, আহত হওয়ার পরে তখন এখানে ওই যে বৃদ্ধ এবং একটা ছেলে আসলো। হ্যাঁ, বৃদ্ধ ছেলে আসার পর আমি প্রচণ্ড পানির একটা পিপাসা লাগলো। পিপাসা লাগার পরে তখন আমি আমার ছেলেটাকে বুঝতে আমার হইলো যে হ্যাঁ হয়তো সে পাকিস্তানদের স্পাই। হ্যাঁ, তখন আমি কি করলাম, বুড়াকে আস্তে আস্তে কাছে ডেকে এনে ছেলেটাকে কী করলাম, আমি ব্যাংকের মধ্যে ভরে দিলাম। ব্যাংকের মধ্যে ভরে দিয়ে আমি আটকে রাখলাম। আমি চাচা শুনো, তোমার নাতিকে আমি আটকে দিলাম, যদি তুমি আমার সাথে বেমানি করো তাইলে আমি কিন্তু তাকে মেরে ফেলবো। তখন আমি কী করলাম, আমি তার পায়ের মধ্যে একটা দড়ি আসছিল, তাদের গরু বাঁধত, ওই পূর্ব দিকে গর্তার মধ্যে দড়িটা ঝুলানো। আমি দড়িটা আনার পরে বুড়ার পায়ের মধ্যে আমি বেঁধে দিই, আর বড়ির একটা অংশ আমি আমার কাছে রাখিয়া পুকুর, এই ঘরটার পিছনেই পুকুরটা ছিল, তখন পানি আনি খাই। হ্যাঁ, খাওয়ার পরে তখন আমি খাইলাম, খাওয়ার পরে বুড়া আমাকে নিয়ে গেল। নেওয়ার পরে যখন আমি আরেকটা ঘটনা একটা স্মৃতি মনে পড়ে যে আমি বুড়া, তখন আর বুড়া পাইলাম না, আমাকে নিয়ে যাওয়ার পর বুড়াটা কুইজেনে চলে গেল, আমিও শেষ হারা গেলাম, হয়তো বুড়া আমাকে ফেলে চলে গেছে। হ্যাঁ, তারপরে যখন নাকি ওই হাসে মার্গা ইদ্রিস আমাকে নিতে আসলো, তখন আমার মনে পড়ো আল্লাহর তরফ থেকে যেন আমার আমি যখন ওই ঘরটার মধ্যে গেলাম, আমি আস্তে আস্তে ঘরটার মধ্যে উঠলাম, আমি হাতের মধ্যে দেই, রক্তগুলো আটা লাগে, একটু শুকতে থাকি, তখন মনে হয় যে মানুষের রক্ত। তখন আস্তে আস্তে আমি বলতে পারি না পুরো শেষ, আমি আস্তে আস্তে ওই ঘরের মধ্যে উঠি, ঘরটা একটু উঠিয়ে তখন আমি প্রত্যেকে হাতে হাতে দেখি, কিন্তু কারে বলতে পারি না। কিন্তু হালিম সাহেব যে বীর বিক্রম, তারে আমি শনাক্ত করতে পারছি যে এটা হালিম সাহেব। তখন আমার মনে হইল যে আমি তো আহত হয়ে পড়ে আছি, তারও তো মায়ের সন্তান, তার হাতে কিনা পড়ে আছে। তখন আমি কি করলাম, ওর মাথাটা ধরলাম, ধরে আসছে, তারপরে আমি রক্ত আমার গায়ের মধ্যে মাখলাম, আমার গায়ের মধ্যে আমি রক্তগুলো মাখলাম, মেখে তারপরে হইতেছে আমি নিচে চলে আসলাম। চলে আসা সেরা যখন আবার পরবর্তীতে যখন 3:30 বা 4টার দিকে যখন আসলো হাশেম সাহেব আর ইদ্রিস সাহেব আসলো, তখন আমি কানটা অজ্ঞান অবস্থায় আমি মাটির সাথে আমার কানটা লাগানো, তখন আমি অনুধাবন করলাম যে কে যেন আসতেছে। তখন আমি আস্তে আস্তে যখন হোল্ড বললো, তো তার জবানটা শুনে বলতে বললাম যে হাশেম উস্তাদ। আবার যখন হোল্ড বললো তখন বললাম ইদ্রিস উস্তাদ। তখন কে? আমি বললাম আমি আসাদ। কে? এরপর আমারগুলো হ্যান্ডসাপ, আমি হাত উপর তুললাম। আর আমি গেলে তার আমার চিনেন না, আমি আসাদ, আমি যে এমনি ট্রেনিং করতাম যে। তখন এসে আমাকে ধরে আদর করে করলো, জিজ্ঞেস করলো। আমি বললাম যে অনেক লোক আমাদের এখানে পড়ে আছে, এসে পড়ে আছে, তাদেরকে ঠিক আছে নিতেছি। তখন আমাকে নিয়ে গেল। এরপর ঘটনা আরও অনেক স্মৃতি আছে যেগুলো নাকি হৃদয় বিদারক, এই আর কি। ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটির।